গুড মর্নিং, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আর হ্যাঁ, আমরাও খুব ভালো আছি। আমার চ্যানেলের আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম। সকালে ঘুম থেকে উঠেছি, উঠে ওই যে মেয়ে ওঠার আগে যা ঘরের কাজকর্ম কমপ্লিট করা যায় সেই সব কাজকর্ম সবই কমপ্লিট হয়ে গেছে। তারপর এখানে চলে এসেছি বেডশিটটা চেঞ্জ করব। মানে সচরাচর আমি চা খাওয়ার পরই বিছানাটা গুছাই, কিন্তু আজকে যেহেতু বেডশিটটা চেঞ্জ করব, তো মানে বেডশিটটা ভিজাতে হবে, তারপর ধোয়া টোয়ার ব্যাপার আছে। অনেক একটু কিছুক্ষণ ভিজিয়ে না রাখলে ময়লাটা উঠে না, তো সেই জন্য আগেই বিছানাটা গুছিয়ে ফেলছি। আর সচরাচর আমি প্রত্যেক রবিবার দিন মানে বিছানার বেডশিট বালিশের কভার সব কিছু চেঞ্জ করি, কিন্তু গতকালকে রবিবার চলে গেছে, তো গতকালকে এটা চেঞ্জ করিনি। কারণ তোমরা জানো, দেখেছো আগের ব্লগে, আমাদের বাড়ির ছাদ ঢালাই ছিল, তো বাইরে বেরোনো টেরোনো সব কিছুই বন্ধ ছিল। তো সেই জন্য আর ওই বেডশিটটা চেঞ্জ করিনি। তো ভাবলাম কাচতেই পারবো না, তো আর চেঞ্জ করে কি করব, আজকে কাচবো, আজকেই চেঞ্জ করব। তো সকাল সকাল ঘুম থেকে উঠে এই যে বেডশিটটা চেঞ্জ করে নিচ্ছি। আর এমনিতে কাজকর্ম আশেপাশে যা থাকে সবই হয়ে গেছে, তো এখন বেডশিটটা চেঞ্জ করে নিচ্ছি। আর ওই যে দেখেছো বেডশিটটা উঠানোর পর বিছানার মানে তোষকটার উপরে মানে পেপার পাতা ছিল, সেটা আমার মেয়ে না ওই কী করেছে জানো, জল ফেলে দিয়েছিল। তো কী করব বলো, জল ফেলে দিয়েছিল তো পেপার মানে যখন এরকম বিছানার উপর এই যে কী বলে জল বা কোনো কিছু মানে জল টল ফেলে দেয় না, তখন ওই যে পেপার দিয়ে দিলে, ওই যে বেডশিটটা উঠিয়ে পেপারটা ঢুকিয়ে দিলে তোষকটার উপর, তাহলে ওই পেপারটা সমস্ত জল মানে টেনে নেয়। তো দিয়েছিলাম, পরশুদিন করেছিল এই কাজটা। তো আজকে একদম পেপারটা পুরো ছিঁড়ে ছিঁড়ে গেছে, তো এটা ফেলে দিয়েছি। তো যাই হোক, এখানে বেডশিটটা মানে পাতা হয়ে গেছে। তারপর এইদিকে বালিশের কভারটা লাগিয়ে নিয়েছি, এখন ওই যে পাশ বালিশের কভার লাগাচ্ছি। আর আমার পাশ বালিশটা না মানে জানি না, মানে অন্যরার পাশ বালিশ কেমন থাকে বা কি আসু বিষয় জানি না, আমার পাশ বালিশটা না একটু মোটাটা একটু ভীষণ বেশি। তো সে কারণে কি হয় বলো তো, বাজার থেকে কেনা যে বাঁশ বালিশের কভারগুলো হয় না, সেগুলো মানে লম্বাটা ঠিক থাকে, কিন্তু যে কি বলবো ঘেয়ারটা কম থাকে, তো আবার ঢুকানোর মুখটাও ছোট থাকে, তো আমার বালিশটা ঢুকতে ভীষণ কষ্ট হয়। তো এই যে কভারটা, এটা আমার নিজের হাতে বানানো, এটা আবার ঠিকঠাক আছে। তো কিন্তু ওই আগে যেটা এখন চেঞ্জ করলাম রেড কালারটা, এটা বাজারের কিনা, আবার আরও একটা আছে বাজারে কিনা, ওই দুটো একটু প্রবলেম হয়। তো কী করবো, এত দাম দিয়ে কিনে এনেছি, ফেলে দেবো, তো সেই জন্য কষ্ট মষ্ট করে একটু লাগাই, যতদিন না নষ্ট হয় অতদিন তো ইউজ করতে হবে। এত দামটাও তো কম না, প্রায় 130 টাকা করে নেয় একটা পাশ বালিশের কভার। তো এই জন্য কিনে এনেছি, তো ফেলে দেবো, এই জন্য ইউজ করছি, কষ্ট হয় আর কি ঢুকাতে। তো যাই হোক, বেডশিট পাতা কমপ্লিট, বিছানা গুছানো কমপ্লিট। ওই দেখো মেয়ে ওই যে খেলনা টেলনা এনে রেখে দিয়েছিল সোফার উপরে, এগুলো বিছানার উপর দিয়েছি। মানে এগুলো বিছানার উপরই ছিল, যে দেখেছে আমি এই যে বিছানাটা বেডশিট চেঞ্জ করব, তো সঙ্গে সঙ্গে এগুলোকে সোফায় ট্রান্সফার করে দিয়েছে। তো আমি আবার ওর জায়গার জিনিস ওর জায়গাতেই রেখে দিয়েছি, রেখে টেকে দিয়ে ওই যে বেডশিটগুলো মানে ভিজিয়ে দিয়েছি। অনেকটা সময় পাবে ভিজে টিজে দাগ, তারপর আমার একটু রান্নাবান্না গুছিয়ে নিয়ে তারপর এটা কেচে দেবো। তো তারপর এদিকে চলে আসলাম, ওই যে বাসনটা গুছিয়ে নেই, গুছিয়ে চা বসাবো, চাটা খেয়ে নিই। তারপর চা খাওয়ার পর অনেক কাজ, মানে কি বলবো, চা খাওয়ার পর অনেক কাজ সারাদিনই, মানে সকালে ঘুম থেকে ওঠার পর থেকে না, সেই দুপুরবেলা স্নান করে মেয়েকে খাইয়ে ঘুম পাড়ান পর্যন্ত একদম একটানা কাজ করে যাই। মানে 5 মিনিটের জন্য রেস্ট পাই না বসার, কিন্তু মেয়েকে ঘুম পাড়ানোর পর দুপুরে আমি খাওয়া দাওয়া করি, তারপর থেকে আবার রেস্ট, তারপর আবার মেয়ে ঘুম থেকে ওঠার মানে তারপর থেকে রেস্ট পাই 1-2 ঘন্টা এরকম সময়। তারপর আবার মেয়ে ঘুম থেকে ওঠার পর থেকে তো আবার কাজ থাকে, মেয়েকে টিফিন খাওয়ানো, তারপর একটু পড়তে বসানো, তো সেই সব কাজ থাকে। তারপর নিজস্ব কিছু ভিডিওর এডিটিংয়ের কাজ থাকে, মেয়েকে পড়াশুনো করিয়ে টিফিন খাইয়ে একদম ছেড়ে দেই, মানে ছেড়ে দেই বলতে কি, মানে ওকে ওর মতো খেলাধুলা করে টিভি দেখে, তখন আমি সেই সুযোগে ভিডিও এডিটিং এইসব কাজকর্ম করি। তো মানে সকালে ঘুম থেকে ওঠার পর থেকে বলতে গেলে একদম দুপুর পর্যন্ত তো একটানা কাজ, তারপর 2 ঘন্টার মতো রেস্ট পাই, তারপরে আবার সেই চলতে থাকে রাতে ঘুমানো পর্যন্ত। আর গরমটা যা পড়েছে মানে কি বলবো, ঘরে থাকা যাচ্ছে না, জাস্ট থাকা যাচ্ছে না। এই যে রাত্রেবেলা ভয়েস ওভার দিচ্ছি ফ্যান ট্যান বন্ধ করে, একদম ঘেমে নিয়ে চুবা চুবা হয়ে গেছে। মানে ঘুমাতে এত কষ্ট হয় কি বলবো, মানে আমাদের ঘরে না অ্যাকচুয়ালি সমস্ত বিল্ডিং ঘরের সেমই কন্ডিশন, দিনটা একটু ঠান্ডা থাকে,
কিন্তু যেই সন্ধ্যা মানে সন্ধ্যাটা হয়ে যায় তারপর থেকে রাত্র হওয়া শুরু হয়, এই যে গরম স্টার্ট হয় সেটা আর থাকা যায় না। মানে জানি না সমস্ত বিল্ডিং ঘরে সেরকম কি না, কিন্তু আমাদের ঘরটা ওই রকমই। মানে দিনটা ভালোই ঠান্ডা থাকে, ভালোই ঠান্ডা বলতে দিনটার মধ্যে সেরকম গরমটা ফিল হয় না, কিন্তু রাত্রেটা থাকা যায় না, সন্ধ্যার পর থেকে রাত্রটা থাকা যায় না, কি বলবো। তো এই দেখো তোমাদের সাথে গল্প করতে করতে এইদিকে দেখো চা বসিয়ে দিয়েছি আর মুড়ি নিচ্ছি। মুড়িটার মধ্যে না একটু বালু আছে, মুড়ির মধ্যে তো বালু থাকেই, কিন্তু ওই চালনাটা দিয়ে একটু চেলে তারপর খেতে হয়। সকালে এক মুঠ মুড়ি আর তো চাই খাইতে চেলে নিয়েছি, মেয়েকে একটু দিয়েছি। ও তো চামিচ বাটি নিয়ে, মানে ও না মানে হাত দিয়ে কোনো জিনিস খেতে পছন্দ করে না, যে কোনো জিনিস তুমি একটা বিস্কিট দাও, কিশমিশ দাও, যেটাই দাও মানে ও চামচ দিয়ে খাবে। ইভেন মুড়িটা পর্যন্ত ও চামচ দিয়ে খায়। জানি না ও কী ভালোবাসে এই চামিচের খাবারটা। ওর ও না অ্যাকচুয়ালি ওর পাপার মতো, সমস্ত কিছু ওর পাপার মতো হয়েছে। ওর পাপাও মানে পারে না ভাতটা পর্যন্ত মানে চামচ দিয়ে খায়, পারে না না মানে ও ভাতটাও চামচ দিয়ে খায়। বাড়িতে আসলে তো ঠিক আছে হাত দিয়ে খায়, কারণ আমি বলি বাঙালি মানুষ এইভাবে চামচ দিয়ে কেন ভাত খাচ্ছ, হাত দিয়ে খাও। তো ও হাত দিয়ে খায়, কিন্তু বাকি সময়টা যখন ও মানে থাকে না, ওই যে কী বলবো ডিউটিতে থাকে, তখন ও চামচ দিয়েই খায়, ও এটা ভীষণ পছন্দ করে। আর মেয়েটাও হয়েছে ঠিক বাবার একদম বাবার মতোই, পুরো ফটোকপি। বাবার যা যা অভ্যেস সমস্ত কিছু মেয়েটার মধ্যে, মেয়েটাও একদম সেম টু সেম। তো ও ভীষণ ভালোবাসে চামচ দিয়ে খেতে। তো দিয়েছিলাম ওকে একটু মুড়ি, তো ও কী করেছে সেই মুড়ির বাটি নিয়ে বসে আছে বসে আছে বসে আছে। আমার চা মুড়ি খাওয়া হয়ে গেছে, তারপর আমি গিয়ে ওকে একটু পড়াশুনো করিয়েছি। তারপর একটু ফেসবুক একটু খুলে দেখলাম, তারপর দেখে এই যে চলে আসলাম আবার রান্না করে সেই পুরনো কাজকর্ম। এসে ভাত বসিয়ে দিয়ে তারপরে এই যে চায়ের বাসনটা মেজে তারপরে এই যে ভাতের কী বলবো চালটা নেব, ধুয়ে টুয়ে রেখে দেবো। তারপর আজকে কি রান্না করব সেটাই, মানে এইসব কাজকর্মগুলো করতে করতে না আজকে চিন্তা করছি আজকে কি রান্না করব, কি রান্না করা যায় সেই চিন্তাটাই করছি। তো করছি আর চালটা নিতে চলে এসেছি। এখানে দেখো এই ড্রামটাতে তো চাল থাকে, এখানে মোটামুটি 40 কেজির মতো চাল মানে এই ড্রামটাতে, চালের ড্রামটাতে হয়। আর ওই নীল বালতিটাতে যে আছে, নীল বালতিটার মধ্যে আমার সমস্ত গ্লোসারি আইটেম থাকে। আর উপরে যে পিঙ্ক কালারের ওই যে মোকোলা যে ড্রামটা দেখতে পেয়েছো, এটার মধ্যে সমস্ত মশলা থাকে। তো এখানে দেখো ভাতের চাল টাল দিয়ে দিয়েছি ধুয়ে। তো এখন চলে আসলাম রুটি করার জন্য। তো রুটি করতে হবে সকালে খাওয়ার জন্য। সকালে রাত্রে দুবেলাই আমি রুটি খাই, শুধু দুপুরবেলা ভাত খাই। আর মেয়েকে ভাত খাওয়াই, মেয়েকে দুপুর রাত্রে দুবেলাই ভাত খাওয়াই। সকালটা ও ও আমার মতো ব্রেকফাস্ট মানে সকালটা ওকে ভাত খাওয়াই না, দুপুর রাত্রে দুবেলা ভাত খাওয়াই, সকালটা ও রুটি খাই। তো এই দেখো কেটেলে বসিয়ে দিলাম জল আর হচ্ছে ভাত, আর এদিকে আটাটা চেলে নিচ্ছি। তো মানে মাথায় চিন্তাধারা আছে ভাতটা হওয়ার সাথে সাথেই রুটিটা করে নেবো, গ্যাস ট্যাস বন্ধ করবো না, সেই জন্য করছি তাড়াহুড়া। তো দেখি কতটুক কী করতে পারি। আর মাথাতে আবার আরেকটা চিন্তাও চলছে, কী রান্না করব, কী রান্না করব। তো করতে করতে মাথায় আসলো ঘরে 4খানা পটল আছে, তো ভাবছি পটল দিয়ে আলু দিয়ে তরকারি করব। পটল আলু দিয়ে না মানে ওই সয়াবিন বা পনির ছাড়া আমার ভালো লাগে না খেতে। মানে আমি পটল আলু দিয়ে নিরামিষ যদি সবজি করি, আর পটল আলু দিয়ে না ওই মাছ দিয়ে পটল আলু মাছের ঝোল, সেটা আমার একদমই ভালো লাগে না। তারপর আরেকটা জিনিস পটল পেঁয়াজি আমার চ্যানেলে আছে, সেই রেসিপিটা শেয়ার করা তোমাদের সাথে, ওইটা আমার ভীষণ প্রিয়, আমার বড় ভীষণ ভালোবাসে। তারপর ওই যে পটল দিয়ে যদি পটল আলু দিয়ে নিরামিষ রান্নাবান্না হয় তাহলে সয়াবিন বা পনির দিতে হবে সাথে, না হলে আমার ভালো লাগে না। তো সয়াবিনও আমার ঘরে নেই, পনিরও আমার ঘরে নেই, তো আছে শুধু পটল আর আলু। তো ভাবছি পটল তাহলে নিরামিষেই করি, কি করব। তো এই অনেক কিছু চিন্তা ভাবনা করে এই যে আটাটাকে গরম জল দিয়ে মেখে রেখে এসেছি ঠান্ডা হওয়ার জন্য। ঠান্ডা হয়ে গেলে তারপর মাখবো। তারপর এখানে এসে ভাতের চালটা দিলাম, সরি আগে বলেছি তোমাদের চাল দেওয়া হয়ে গেছে, চাল দিইনি, এখন চাল দিয়েছি। তো তারপর আলু আর পটলটা কেটে নিচ্ছি, আলু পটলটা কেটে রেটে রেখে তারপর যাব ওই আটাটা মাখার জন্য। মানে পরপর রান্নাবান্না করার প্ল্যান আছে। ভাতটা হয়ে গেলে রুটিটা করব, রুটিটা হয়ে গেলে ওই যে পটল আলু সবজির জন্য আলুটা ভাজা বসিয়ে দেবো। গ্যাস যাতে বন্ধ করতে না হয় এই জন্য তাড়াহুড়ো করে কাজ করছি। আর আসলে সত্যি না, ভিডিওটা স্পিড বাড়িয়ে দিয়েছি এই জন্য ঝটপট হয়ে যাচ্ছে। মানে আমি ভাবছি ভয়েস ওভার দিতে দিতে আমার মাথায় শুধু একটা কথাই আসছে, যত তাড়াতাড়ি মানে স্পিড বাড়িয়ে দেওয়াতে ভিডিওর সমস্ত কাজকর্ম তো তাড়াতাড়ি দেখাচ্ছে, সেরকম তাড়াতাড়ি করে যদি আমি সংসারের কাজকর্মগুলো সেরে ফেলতে পারতাম তাহলে আমার মানে কাজটা কতটাই না, সময়টা কতটা বেঁচে যেত সংসারের,
কাজকর্মগুলো তাড়াতাড়ি করতে পারলে। তো যাই হোক, সেটা শুধু দেখানোর জন্যই সম্ভব, কাজে করা সম্ভব কোনো দিনই হবে না। তো যাই হোক, তোমাদের সাথে গল্প করতে করতে এই যে আলু পটল সবই কাটা হয়ে গেছে। তারপর এগুলো একদম ধুয়ে টুয়ে রেখে চলে আসবো আটাটা মাখার জন্য। আর আগে না, মানে আগে বলতে বিয়ের আগে বা বিয়ের পর পর ওই যে রুটি মানে করাটা আমার কাছে একমাত্র ঝামেলার কারণ হতো এই যে আটা মাখাটা। মানে ওই যে বেলে রুটি করাটা এটা আমার মানে ভালোই লাগতো, কিন্তু এই যে আটা মাখাটা এটা আমার প্রচণ্ড বিরক্তিকর কাজ লাগতো। কেউ যদি আমাকে আটাটা মেখে দিত তাহলে আমি ঝটপট ঝটপট করে রুটি কয়টা বানিয়ে ফেলতে পারতাম। কিন্তু এখন যখন নিজে রুটি খাওয়া স্টার্ট করেছি, হয়ে গেছে প্রায় 1.5 বছরের মতো হয়ে গেছে আমি সকাল আর রাত্রেবেলা রুটি খাচ্ছি। তো নিজে রুটি খাওয়ার সুবাদে তো ঘরে যেহেতু আর কেউ নেই, নিজের আটা নিজেকেই মাখতে হয়, নিজের মানে বেলতেও হয় নিজেকে, আর রুটি করতেও হয় নিজেকেই। তো এখন রুটি মাখতে রুটি না, আটা মাখতে মাখতে এখন এমন অভ্যাস হয়ে গেছে, মানে কি বলবো। তুমি দেখো, আমি যে আটাটা জল দিয়ে ওই যে মেখে রেখে গিয়েছিলাম ঠান্ডা হওয়ার জন্য, 1 ফোঁটাও কিন্তু বেশি হয়নি জলটা, কমও হয়নি, একদম ঠিকঠাক হয়েছে। মানে আমার কি বলবো, আমার পুরো আন্দাজ হয়ে গেছে কতটুকু আটার মধ্যে কতটুকু জল দিতে হবে। তারপর মানে ধরো ঘরে যদি লোকজন থাকে তাহলে কতটুকু আটার রুটি বানাতে হবে, আর যখন আমি একা থাকি তখন কতটুকু রুটি বানাতে হয়, পুরো আমার একদম আইডিয়া হয়ে গেছে। মানে একটু 19-20 কিছু হয় না। তো এই দেখো, আমি যখন একা থাকি তখন মানে আছি যেহেতু, তো আমি আমার একার মতো করে রুটি করছি, ঝটপট ঝটপট করে বেলছি আর এই যে রুটিটা করছি। তোমাদের সাথে গল্প করতে করতে আমার ওই রুটি বেলাও হয়ে গেছে আর করাও হয়ে গেছে। পুরো রুটি করা তো দেখানো সম্ভব না, তাহলে ভিডিও অনেক বড় হয়ে যাবে। তো যাই হোক, ওই দেখো মানে শেষের রুটিটা তাওয়াতে দিয়ে ওই যে বলটার মধ্যে কিছু আটা ছিল যেটা দিয়ে দিয়ে রুটিগুলো বেলেছিলাম, সেটা রেখে আসলাম ড্রামে। তারপর এদিকে বেলুন পিড়ি সমস্ত কিছু ধুয়ে নিচ্ছি। আমি না মানে এরকমই, এই জন্য আমার রান্নাবান্না কমপ্লিট হওয়ার পর না বাকি কাজকর্মগুলো সারতে বেশি একটা সময় লাগে না। মানে আমি সব কিছু কী বলবো, ঝটপট করে করতে পছন্দ করি, মানে বসে থাকি না। এই ধরো আমি আলুটা ভাজতে বসিয়েছি, ওইখানে একটা বাসন পড়েছে, বাসন বের হয়েছে, তো ধুতে হবে, তো ফট করে এখন আমি এই বাসনগুলো ধুয়ে ফেলবো, তাহলে মানে আর একসাথে জমা হয়ে থাকে না। মানে অনেকে আবার মানে প্রত্যেকটা মানুষের কাজের সিস্টেম তো আলাদা থাকে। অনেকে আবার এরকম থাকে, যেমন আমার মা যখন রান্না করবে তখন ধোয়াধুয়ি করতে পছন্দ করে না, সমস্ত কিছু জমিয়ে রাখবে, রান্না করার পর তারপর গিয়ে ধুবে। আমি আবার অন্যরকম, আমি ধরো আলুটা ভাজতে বসিয়েছি, 1-2টা বাসন নেমেছে, ফট করে বাসনটা ধুয়ে নিয়েছি, দেখো পরিষ্কার হয়ে গেছে বেসিনটা। তো তারপর রান্না করার পর শুধু আমার একমাত্র কড়া আর এই হাতাটাই থাকে ধোয়ার জন্য, আর বাকি কোনো জিনিস থাকে না, কারণ এগুলো রান্না করতে করতেই আমি ধুয়ে ফেলি। জানি না কেন আমি এরকমই, আমি সবসময় এরকম একটা কাজ করতে করতে মানে করি, তো কী হয়েছে আরও একটা কাজও মানে এগিয়ে রাখি, মানে আমি ওই একটু এরকম। তো এই কড়াইটার মধ্যে আগের দিন পকোড়া ভেজেছিলাম, এই জন্য একটু তেল ছিল, তো এই কড়াইটার মধ্যেই রান্না করে নিচ্ছি, না হলে সচরাচর আমি এটার মধ্যে করি না। এটা একটু শিটের কড়াই, এটার মধ্যে রান্না করতে ভীষণ মজা, কিন্তু একটাই সমস্যা, একটু কালো কালো মানে একটু কালচে কালার হয় যে কোনো একটা সবজি রান্না করলে, সেজন্য আমি সচরাচর এটার মধ্যে রান্না করি না। তো যাই হোক, এদিকে দেখো পটল আর আলু দুটো জিনিসই ভাজা হয়ে গেছে। তারপর মিক্সারে একটা পেস্ট বানিয়ে নিয়েছিলাম, লঙ্কা দিয়েছি, তারপর জিরে ধনে গুঁড়ো দিয়েছি, আর একটু লঙ্কা গুঁড়ো দিয়েছি, দিয়ে একটা পেস্ট বানিয়ে রেখেছি। তারপর কড়াতে তেলটার মধ্যে শুকনো লঙ্কা তেজপাতা ফোড়ন দিয়ে মেথি দিয়েছিলাম, ফোড়নে দিয়ে ফোড়নটা করে নিয়ে তারপর ওই যে মিক্সারটা পেস্ট করে রেখেছিলাম সেটা দিয়ে দিয়েছি মশলাটা। তো এটা মশলাটা কষানো হয়ে গেছে, মশলা কষানোর পর আলু আর পটলটা দিয়ে দিয়েছি, দিয়ে একটু কষিয়ে তারপর ওই যে মিক্সির বাটিটা ধুয়ে গরম জল করে রেখেছিলাম কেটেলে, তো সেই গরম জলটাই মিক্সির বাটিটা ধুয়ে দিয়ে দিয়েছি ঝোলটা। তারপর একটু নাড়াচাড়া করে, আলুটা তো একটু সিদ্ধ হবে, একটু নাড়াচাড়া করে দিই, যেহেতু নিরামিষ রান্না একটু চিনি দিচ্ছি, একটু চিনি, তারপর লবণ কিন্তু এখনও দেইনি, তো এখন লবণ দিলাম। তারপর দেখো তরকারি হয়ে গেছে, গরম মশলা দিয়ে নামিয়ে নিচ্ছি। আর তরকারিটা এমনিতে তো খেতে দারুণ হয়েছে, কিন্তু একটাই প্রবলেম জানো তো সেটা কি, সেটা হলো আমার বর সবসময় বলে তুমি একদম ফার্স্ট ক্লাস রান্না বান্না করো, তোমার সমস্ত রান্না একদম ভীষণ টেস্টি হয়, শুধু একটাই প্রবলেম, যখন তুমি পটল দিয়ে কোনো তরকারি রান্না করবে তখন সেই তরকারির মধ্যে তুমি পটলটা আলুটা ভাজার সময় যা দেবে লবণ তাই দেবে,
এক্সট্রা করে ঝোলের মধ্যে আর কোনো লবণ দেবে না। আলু পটল ভাজার সময় যা লবণ দেবে তা দেবে, কিন্তু পরে ঝোলের মধ্যে আর কোনো লবণ দেবে না। ও আমাকে সবসময় একটা কথা বলে, কেন জানি না আমার হাতে নাকি পটল তরকারিতে লবণটা বেশি হয়ে যায়। সব সময় এরকম হয়, যখনই আমি পটল তরকারি রান্না করি, পটল দিয়ে যে কোনো কিছু রান্না করি, আমার একটু লবণটা বেশি হয়ে যায়। কেন জানি না, বাকি অন্য কোনো রান্নাতে হয় না, শুধু পটলের রান্নাতেই হয়ে যায়। তো আজকেও যথারীতি সমস্ত কিছু ঠিকঠাক ছিল, শুধু প্রবলেম একটাই হয়েছে, লবণটা একটু বেশি হয়ে গেছে। আমি না আলু পটল ভাজার সময় যতটুকু লবণ মানে দিয়েছি ততটুকুই, পরে ঝোলটা যখন দিয়েছি না, ঝোলটা ফুটে গেছে, পরে দেখছি মানে একটু টেস্ট করে দেখেছি একদমই লবণ হয়নি। তারপর শুধুমাত্র নামমাত্র একটু লবণ ছুঁয়েছি, সেই লবণেই এত কটা হয়ে গেছে। মানে কি বলবো, বলার কিছু নেই। আর এই পেঁপেগুলো দেখো, এই পেঁপেগুলো আমার আমার বাবার বাড়ির গাছের, মা পাঠিয়েছে আমার জন্য। তো বড়টা বলেছে পেকে যাবে, রেখে দিতে, আর ছোটোটা খেয়ে নিতে বলেছে। তারপরে এদিকে আমার মেয়েকে দেখো গিটার নিয়ে বসেছে বাজানোর জন্য, ওকে এখন স্নান করাবো। আর বিছানাটার কি অবস্থা করে রেখেছে। আর এদিকে দেখো কাপড় কটা কেচে ওই যে মেলে দিয়েছি এখানে দড়িতে, আর বেডশিট বালিশের কভারগুলো বাইরে দিয়েছি, 2 মিনিট পরেই নিয়ে আসবো। তারপরে এইদিকে সকালে ব্রেকফাস্ট করতে বসেছি, এখন খেতে খেতেই বুঝেছি যে লবণটা একটু বেশি হয়ে গেছে। যাই হোক, কী আর করা যাবে, আমি একাই খাবো, যদি অন্য কেউ খাওয়ার থাকতো তাহলে প্রবলেম হয়ে যেত। তো কষ্ট করে খেয়ে নিয়েছি, রান্না করেছি কি ফেলে দেবো। তারপর দেখো এখন ওকে স্নান দান করিয়ে দিয়েছি। তারপরে এদিকে ঘর মোছার জন্য জল নিয়ে নিয়েছি, বালতিতে লাইজলও দিয়ে ফেলেছি। তারপরে এই যে ঘর দরজা মুছে স্নান দান সেরে চলে আসলাম। সেই যে ধূপটা দেখিয়ে দিলাম, ধূপ দেখিয়ে তারপরে এখন মেয়েকে বসাবো খাওয়াতে। ওইটাই দিনে সবথেকে বড় কাজ থাকে, মেয়েকে খাওয়ানো, কারণ ওকে খাওয়াতে তো 1 ঘন্টা সময়, দুপুরে খাওয়াতে 1 ঘন্টা সময়, রাতে খাওয়াতে। তো যাই হোক, ওকে খাইয়ে দাইয়ে নিয়ে তারপর ঘুম পাড়াবো। ঘুম পাড়িয়ে এদিকে চলে আসলাম আমি খাওয়া দাওয়া করার জন্য। এটা কালকে ডাল রান্না করেছিলাম, সেই ডালটা একটু রয়ে গেছে, তো এই ডালটাই মানে গরম করছি, এটা এখন খাবো। তারপর কালকে পকোড়া বানিয়েছিলাম, সেই পকোড়াও একটু রয়ে গেছে, কয়েকটা, মানে একটু বলতে কয়েকটা রয়ে গেছে। ওই কুমড় আর ঝিঙ্গা রয়ে গেছিলো কয়েকটা টুকরা, বেশি হয়ে গিয়েছিলো, তো একটু মানে বেসনও রয়ে গিয়েছিলো মাখা, তো সেটাই এখন বানাচ্ছি। বানিয়ে প্লেটে নিয়ে নিয়েছি, অনেকগুলো হয়ে গেছে, যতটুকু পারি খাবো, বাকিটা রেখে দেবো। এই যে খাওয়া দাওয়া করে কিছুক্ষণ রেস্ট করলাম। তারপর বিকেলে মেয়ে উঠেছে ঘুম থেকে, রেডি হয়ে গেছি, যাব বাজারে, ঘরে কিছু জিনিসপত্র আনতে হবে। এই যে মেয়েও রেডি হয়ে গেছে, মা মেয়ে মিলে দুজনেই যাব বাজারে। তো এই যে রেডি টেডি হয়ে গেছি, তোমাদের সাথে একটু শেয়ার করে দিচ্ছি নিজেকে। তারপর চলো তালা তালা দিয়ে ঘর থেকে বেরোই বাজারের উদ্দেশ্যে। তারপরেই দেখো, এটা আমাদের বাড়ির সামনে গাছটা, জানি না তোমরা কতটা কি দেখতে পাচ্ছ। এই গাছটার মধ্যে অনেক 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 আম হয়েছে, অনেক আম হয়েছে। মেয়ে আমাকে দেখাচ্ছিল, মামা আম দেখো কত আম হয়েছে, তা আমি তোমাদের সাথে একটু শেয়ার করলাম। তারপর ওই যে দেখো বাজারে গিয়ে আর তো কিছু তোমাদের সাথে শেয়ার করা হয়নি, বাজার টাজার করে চলে আসলাম। তো চলে এসে এই যে তোমাদের দেখাচ্ছি কী এনেছি। দেখো সয়াবিন এনেছি 5 প্যাকেট, তারপর কিশমিশ এনেছি, তারপর এখানে এই পাঁপড়, মেয়ে পাঁপড় খাবে বলছিল, ও বলছিল ওই এই যে দেখো সাইডে যে কালারিং, এই যে পাঁপড়গুলো, এই যে ত্রিকোণ আকৃতির যে কালারিং পাঁপড়,